নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে গল্পের সিরিজে আজকের গল্প পড়ব মাৎস্যন্যায়, লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প পড়ছি মাৎস্যন্যায়, লেখক পরশুরাম। বাজারের সামনে দিবাকরের সঙ্গে তার এককালের সহপাঠী গণপতির দেখা হলো। গণপতি বলল, কি খবর দিবু, আজকাল কি করছো? চেহারাটা খারাপ দেখছি কেন? কোনো অসুখ করেছে নাকি? দিবাকর বলল, সিকি পেটা খেলে চেহারা ভালো হতে পারে না। 3টে ছেলেকে পড়িয়ে 55 টাকা পাচ্ছি, আর চাকরির খোঁজে ফ্যা ফ্যা করে বেড়াচ্ছি। নেহাত একটা বউ আছে, 3 বছর একটা মেয়েও আছে, নয়তো সোজা পরলোকে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচতুম। দিবাকরের বুকে একটা আঙুল ঠেকিয়ে গণপতি বলল, ভালো রোজগার চাও? ভালো ভালো জিনিস খেতে চাও? শৌখিন জামা কাপড় চাও? কে না চায়? দেদার ফুর্তি চাও? নারী মাংসও চাও? নারী একটা আছে, কিন্তু মাংস নেই, শুধুই হাড়। কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সাহস আছে? বীর ভোগ্যা বসুন্ধরা জানো তো? রিস্ক নিতে পারবে? টাকার যদি আশা থাকে তবে সাহসের অভাব হবে না, রিস্কও নিতে পারবো। হেয়ালি ছেড়ে খোলসা করে এই বলো না আমাকে করতে হবে কি? জুয়ো খেলতে বলো নাকি? না, জুয়ো হলো অকর্মণ্যের বড়লোকের খেলা, তোমার মতন নিঃস্বের কর্ম নয়। বেশ ভেবে চিনতে বলো, বিবেকের উপদ্রব আছে, নরকের ভয়, মিছে কথা বলতে বাধে, এসব থাকলে কিছুই হবে না বাপু। একটু ভেবে দিবাকর বলল, স্বর্গ নরক মানি না, তবে ধর্মভয় একটু আছে। চিরকালের সংস্কার কি না? দরকার হলে অল্প অল্প মিছে কথাও বলি, প্র্যাকটিস করলে হয়তো অনর্গল বলতে পারবো। দারিদ্র আর সইতে পারি না, এখন মরিয়া হয়ে উঠেছি, বাঁচতে চাই, তার জন্যে শয়তানের গোলাম হতেও রাজি আছি। দিবাকরের হাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে গণপতি বলল, ঠিক আছে, শুধু বাঁচলে চলবে না, জীবনটা পুরোপুরি ভোগ করতে হবে। আর একবার বলো, বুকের পাঁটা আছে? বিপদকে অগ্রাহ্য করতে পারবে? ধর্মরূপী জুজুর ভয় ছাড়তে পারবে? সব পারবো, কিন্তু তুমি তো শাস্ত্রচর্চা করে থাকো, গীতাও আওড়াও, তোমার মুখে এসব কথা কেন? কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, যুদ্ধে লেগে যাও। যদি জয়ী হও তো পৃথিবী ভোগ করবে, যদি মরো তো স্বর্গলাভ করবে। আমিও তোমাকে সেই রকম উপদেশ দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমার পাশে বসে চলো। যদি জীবনযুদ্ধে জয়ী হও তবে সর্বসুখ ভোগ করবে, আর যদি দৈব দুর্বিপাকে নিতান্তই হেরে গিয়ে জেলে যাও তবে বীরোচিত গতিলাভ করবে। তোমার দলের সবাই বাহবা দেবে, জেল থেকে ফিরে এসে পুনর্জন্ম পাবে, আবার উঠে পড়ে লাগবে। আর সন্ধ্যার সময় আমার বাসায় এসো, 5 নম্বর শেওড়াতলা লেন, আমি তোমাকে দীক্ষা দেব, সকল অভাব দূর করব, সর্বপাপেভ্য রক্ষা করব। দিবাকর বলল, বেশ, আজ সন্ধ্যায় দেখা করব। সন্ধ্যাবেলা দিবাকর 5 নম্বর শেওড়াতলা লেনে উপস্থিত হলো। গণপতি অবিবাহিত, একটা চাকর নিয়ে একাই আছে। কি একটা খবরের কাগজে কাজ করে, জমি বাড়ি আর পুরনো মোটরের দালালিও করে। তার বসবার ঘরে একটা তক্তপোষের ওপর শতরঞ্জি পাতা, 2টো তাকিয়া আর কতগুলি পত্রপত্রিকা ছড়ানো। দেওয়ালে একটা র্যাকে কিছু বই আছে। চাকরকে 2 পেয়ালা চায়ের ফরমাস দিয়ে গণপতি বলল, মাৎস্য সমাজের নাম শুনেছ? তোমাকে তার মেম্বার হতে হবে, ভয় নেই, প্রথম 1 বছর চাঁদা দিতে হবে না। দিবাকর বলল, মাৎস্য সমাজের কাজটা কি? ছিপ দিয়ে মাছ ধরতে হয় নাকি?
মৎস্য ধরিবে খাইবে সুখে, এই কি তোমার উপদেশ? সত্যিকারের মৎস্য নয়, মনুষ্যরূপী মৎস্যকে খাবলে খেতে হবে। মাৎস্যন্যায় শুনেছ? মহাভারতে আছে, নারাজকে জনপদে শকিং ভবতি কস্যচিত মৎস্যা ইব জন নিত্যং ভক্ষয়ন্তি পরস্পরম। অর্থাৎ অরাজক জনপদে কারো নিজস্ব কিছু নেই, লোকে মৎস্যের ন্যায় সর্বদা পরস্পরকে ভক্ষণ করে। এদেশে অবশ্য ঠিক অরাজক অবস্থা এখনো হয়নি, তবে মাৎস্যন্যায়ের সূত্রপাত হয়েছে। পরস্পর ভক্ষণের সুযোগ দিন দিন বাড়ছে। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য বা হারুন-অর রশিদের নির্মম দণ্ডবিধি নেই, কমিউনিস্ট বা ফ্যাসিস্টদের দুর্দান্ত শাসনও নেই। পাঁচ ভূতের লীলা খেলা চলছে। এরই সুযোগে আমরা মাৎস্য সমাজীরা নিয়ে থাকি। মাৎস্য সমাজের তুমি একজন কর্তা ব্যক্তি নাকি? আমি একজন কর্মী। হাঁপানির ব্যারাম আছে, তাই হাতে কলমে কাজ করতে পারি না, মুখের কথায় যতটুকু সম্ভব করি। বড় বড় মাতব্বর লোক হচ্ছেন এর নির্বাহ সমিতির সভ্য, সভাপতি, সচিব আর উপসচিব। তারা আত্মপ্রকাশ করেন না, আড়ালে থাকেন। আমি হচ্ছি মাৎস্য সংস্কৃতির একজন ব্যাখ্যাতা আর প্রচারক। যারা আমাদের সমাজে ঢুকতে চায় তাদের আমি যাচাই করি, বাজিয়ে দেখি। যদি দীক্ষার উপযুক্ত মনে হয় তবে মাৎস্য সমাজের ফিলোসফিও তাদের বুঝিয়ে দিই। ফিলোসফিটা কীরকম? গোটা কতক মূলসূত্র বলছি, শোনো। জোর যার মুলুক তার। উদ্যোগী পুরুষ সিংহ অর্থাৎ জোগাড়ে গুন্ডাকে লক্ষ্মী বরণ করেন। দু চারজন রোগা পটকা গুন্ডা হাজার বলবান সজ্জনকে কাবু করতে পারে। দুর্জনরা একজোট হতে পারে, কিন্তু সজ্জনরা পারে না। তারা কাপুরুষ। তাদের নীতি হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা। মাৎস্য সমাজই জনসাধারণের উদ্দেশ্য বলে মানতে হবে, মানতে হবে, কিন্তু নিজের বেলায় বলে মানব না, মানব না। পাপ পুণ্য সব মিথ্যে, শুধু দেখতে হবে পুলিশে না ধরে আর আত্মীয় বন্ধুরা বেশি না চটে। আমাকে নাস্তিক হতে হবে নাকি? তার দরকার নেই। ভক্তিতে গদগদ হয়ে যত খুশি গুরু ভজন করতে পারো। ভক্তি চর্চার সঙ্গে মাৎস্যন্যায়ের বা চুরি ডাকাতি, মাতলামি, ব্যভিচার ইত্যাদির কোনো বিরোধ নেই। তোমার মাৎস্য ফিলোসফিতে নতুন কিছু তো দেখছি না। আরও বলছি, শোনো। কলেজে তোমার তো অঙ্কে বেশ মাথা ছিল। সম্ভাবনা গণিত অর্থাৎ প্রবাবিলিটি মনে আছে? কিছু কিছু আছে। কলকাতার রাস্তায় যত লোক চলে তাদের মধ্যে জন কত প্রতি বৎসরে অপঘাতে মারা যায়, সেজন্য পথে হাঁটা ছেড়ে দিয়েছ কি? তা কেন ছাড়ব? বেশিরভাগ লোকেই তো নিরাপদে যাতায়াত করে, অতি অল্প লোকেই মরে। আমার মরবার সম্ভাবনা খুবই কম। ঠিক কথা। যারা হাঁটে তাদের তুলনায় যারা মোটর, রেলগাড়ি বা অ্যারোপ্লেনে চড়ে তাদের অপঘাতের হার ঢের বেশি। প্রাণের ভয় এসব বর্জন করতে বলো কি? কেন বলবো? লক্ষ লক্ষ লোকের মধ্যে হয়তো দু চারজন মারা যায়, কিন্তু তাতে ভয় পেলে চলে না। উত্তম কথা। বিনা টিকিটে যারা রেল যাতায়াত করে তাদের কতজনের সাজা হয় জানো? হয়তো লাখে একজন ধরা পড়ে। দণ্ড যা দিতে হয় তাও খুব বেশি নয়। কাগজে পড়েছি গত বৎসরে ৪,৫০০ বার অকারণে শিকল টেনে ট্রেন থামানো হয়েছিল, কিন্তু খুব অল্প লোকেরই বোধহয় সাজা হয়েছে। অতি সত্য কথা। বিনা টিকিটে রেলে চড়া, শিকল টেনে গাড়ি থামানো, গার্ড আর স্টেশন মাস্টারকে ঠ্যাঙানো খুবই নিরাপদ কাজ, রিস্ক নগণ্য। পরীক্ষার প্রশ্ন পছন্দ না হলে ছাত্ররা দাঙ্গা করে, চেয়ার টেবিল ভাঙে, ফেল হলে মাস্টারকে ঠ্যাঙায়। কতজনের সাজা হয়? বোধহয় কারো হয়ও না। অর্থাৎ দাঙ্গা করা অতি নিরাপদ। ছেলেরা জানে তাদের পেছনে মা বাবা আছেন, ঠাকুমা আছেন, হরেক রকম দেশ নেতাও আছেন। মন্ত্রীরাও কিছু করতে ভয় পান। ছেলেরা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথিত বটুক ভৈরব। কার সাধ্য তাদের শাসন করে? কিন্তু এসব কাজে লাভ কতটুকু হয়? বিনা টিকিটে রেলে চড়লে কিছু পয়সা বাঁচে, চেন টানলে, গার্ডকে মারলে বা স্কুল কলেজে দাঙ্গা করলে আর্থিক লাভ হয় না, কিন্তু বাহাদুরি দেখানো হয়, সেটাই মস্ত লাভ। আইন লঙ্ঘনে একটা অনির্বচনীয় আত্মতৃপ্তি আছে। আর্থিক লাভের হিসেব যদি চাও তবে পকেটমারদের খতিয়ান দেখো।
1000বার পকেট মারলে হয়তো একবার ধরা পড়ে। একজনের না হয় সাজা হলো, কিন্তু বাকি 999 জন তো বেঁচে গেল। তারা ভয় পেয়ে তাদের পেশা ছাড়ে না। আমাকে পকেটমার হতে বলছো নাকি? না, এ কাজে রোজগার অবশ্য ভালোই, কিন্তু ঝাঁকা মুটে রিক্সাওয়ালা কিংবা পকেটমারের কাজ তোমার মতন ভদ্রলোকের উপযুক্ত নয়। দৈবাত যদি ধরা পড়ো তবে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবে না। তোমার পক্ষে তা মৃত্যুর বেশি। যারা খাবার জিনিসে বা ওষুধে ভেজাল দেয়, কালোবাজার চালায়, ট্যাক্স ফাঁকি দেয়, ঘুষ নেয়, মদ চোলাই করে, নোট বা পাসপোর্ট জাল করে, তহবিল তছরূপ করে, তাদের অপরাধ গুরুতর, কিন্তু পকেটমারের চাইতে তারা ঢের বেশি রেসপেক্টেবল গণ্য হয়। আমাকে কি করতে হবে তাই স্পষ্ট করে বলো। মার্ক্স ফিলোসফিটা আর একটু বুঝে নাও। নিরাপত্তার বিপরীত অনুপাতে লাভের সম্ভাবনা, ধরা পড়া আর শাস্তির সম্ভাবনা যত কম, লাভও তত কম। রিস্ক যত বেশি, লাভও তত বেশি। যে কাজে লাখে একজন ধরা পড়ে তা প্রায় নিরাপদ, যেমন বিনা টিকিটে রেলে চড়া। সরকারি বিজ্ঞাপনে আছে দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রতি বৎসর 60 লক্ষ টাকা ক্ষতি হয়। তার মানে এই টাকাটা যাত্রীদের পকেটে যায়। তবে মাথাপিছু লাভ অতি অল্প। যাতে 10,000-এ একজন ধরা পড়ে তাতেও রিস্ক বেশি নয়, লাভও মন্দ নয়, যেমন ঘুষ, ভেজাল, ট্যাক্স ফাঁকি। যাতে 1000-এ একজন ধরা পড়ে তাতে লাভ বেশ মোটা, যেমন মদ চোলাই, নোট জাল, ডাকাতি। আর যাতে শতকরা একজন ধরা পড়ে তাতে প্রচুর লাভ, রিস্কও খুব, যেমন দলিল জাল, তহবিল তছরূপ। অনেক ধুরন্ধর ব্যবসাদার এই কাজ করে ফেঁপে উঠেছেন, আবার কেউ কেউ ফাঁদেও পড়েছেন। সবই তো বুঝলুম, এবার আমাকে করতে বলো কি? একটু একটু করে ধাপে ধাপে সাধনা করতে হবে, ভয় ভাঙতে হবে। মুরব্বী অর্থাৎ পৃষ্ঠপোষকও সংগ্রহ করা দরকার, যারা বিপদে রক্ষা করবেন। তুমি দিন কতক বিনা টিকিটে রেলে যাতায়াত করো, মনে সাহস আসবে। সুবিধা পেলেই গার্ড আর স্টেশন মাস্টারকে ঠ্যাঙাবে, অতি নিরাপদ কাজ। সরকার করুণ ভাষায় বিজ্ঞাপন দিচ্ছেন, ভাই সাহেব ভাড়া না দিলে রেলগাড়ি চলবে কি করে, ও তো তোমাদেরই জিনিস। রেল কর্মচারীরা নির্দোষ, তাদের মেরো না। এই মিনতিতে কেউ কর্ণপাত করে না। আর শোনো, বিক্ষোভ দেখাবার জন্যে যত সব প্রসেশন বেরোয় তাতে যোগ দিয়ে স্লোগান আওড়াবে, সুবিধে হলে দাঙ্গা বাঁধাবে, ইট ছুড়বে। এর ফলে তুমি একজন লোকসেবক কেষ্টবিষ্টু হয়ে উঠবে, গুণ্ডচ্যুত আত্মপ্রত্যয় লাভ করবে, প্রভাবশালী মুরব্বীদের সুনজরে পড়বে। তারা আমার কোন উপকারটা করবেন, কি না করবে? যদি ইলেকশনে সাহায্য করো, তোমার চেষ্টার ফলে যদি তারা কৃতকার্য হন, তবে কেনা গোলাম হয়ে থাকবেন। পুলিশও তোমাকে খাতির করবে। সংসার চলবে কি করে? আপাতত তোমাকে একটা খয়রাতি কাজ জুটিয়ে দেবো, দুস্থ লোকেদের সাহায্য করতে হবে। বরাদ্দ টাকার সিকি ভাগ দান করবে, সিকি ভাগ আত্মসাৎ করবে, আর বাকি টাকা মাৎস্য সমাজের ফান্ডে জমা দেবে। এ কাজের রিস্ক কিছুই নেই। কালো বাজার আর ঘুষের দালালিও উত্তম কাজ, তোমাকে তাও জুটিয়ে দেবো। তারপর ভেজালওয়ালা আর চোলাইওয়ালাদের সঙ্গে ভিড়িয়ে দেবো। মনে বেশ সাহস এলে একটু আধটু দোকান লুট আর রাহাজানিও অভ্যাস করবে। তারপর তোমাকে আর শেখাবার দরকার হবে না, মাথা খুলে যাবে, বড় বড় অ্যাডভেঞ্চারে নামতে পারবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিবাকর বলল, রাজি আছি, আমাকে মাৎস্য সমাজের মেম্বার করে নাও। গণপতি বলল, তোমার সুমতি হয়েছে জেনে খুশি হলুম। খয়রাতি কাজটা দিন 3-এর মধ্যে পেয়ে যাবে। আপাতত এই 100 টাকা হাওলাত নাও, মাস 2 পরে শোধ দিলেই চলবে। কালীধন মণ্ডলের সঙ্গে তোমার আলাপ হওয়া দরকার। চৌকস লোক, অনেক রকম মতলব আর সাহায্য তার কাছে পাবে। কাল সন্ধ্যাবেলা আবার এখানে এসো। কালীধনও আসবে। দিবাকরের নতুন জীবন আরম্ভ হলো। বিচিত্র অভিজ্ঞতা হতে লাগলো। প্রথম প্রথম একটু বুক ধরফর করতো, কিন্তু তারপর সয়ে গেল। বছর 2 ভালোই চলল। তারপর কালীধন একদিন তাকে বলল, এ কিছুই হচ্ছে না দিবুদা, যা বলি শোনো। সমাজের সবচাইতে বড় শত্রু হলো ধনীদের মেয়েরা। তাদের গহনা জোগাবার জন্যই বড় লোকরা গরিবদের শোষণ করে। স্যাঁকড়ার দোকান হচ্ছে প্রলোভনের আড়ত, মেয়েদের মাথা খাবার আস্তানা। তাই আমাদের ধ্বংস করতে হবে। 2 দিন পর
সন্ধ্যার সময় খিদিরপুরে একটা গহনার দোকানে লুট হলো। লুটের মাল নিয়ে কালীধন পালালো, কিন্তু দিবাকর ধরা পড়ল। সাজা হলো 2 বছর জেল। তার মুরব্বী বললেন, হে বড় কাঁচা কাজ করে ফেলেছে হে দিবাকর, এ বুদ্ধি তোমার কেন হলো? ভেবো না, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর বেরিয়ে এসে নামটা বদলে ফেলবে, আর খুব হুঁশিয়ার হয়ে চলবে। 2 বছর পর দিবাকর যখন খালাস হয়ে ফিরে এলো, তখন তার বউ আর মেয়ে বেঁচে নেই। সে বন্ধনহীন, দায়িত্বহীন, মুক্ত পুরুষ। নিজের নামটা বদলে সে রজনীকান্ত হলো এবং অতি সতর্ক, কঠোর সাধনার ফলে অল্পকালের মধ্যে মৎস্য সমাজের শীর্ষে উঠল। এখন সে একজন রাঘব বোহাল। সামান্য লোকের মতো তাকে সে বলা চলবে না, তিনি বলতে হবে। শ্রী রজনীকান্ত চৌধুরী এখন স্বহস্তে কোনো তুচ্ছ কর্ম করেন না। চুরি, ডাকাতি, তহবিল ভাঙা ইত্যাদির সঙ্গে তার প্রত্যক্ষ যোগ নাই। গুন্ডা বললে তাকে ছোট করা হয়। রাজার উপর যেমন অধিরাজ, কর্তার উপরে যেমন অধিকর্তা, রজনীকান্ত তেমনই গুন্ডা, অর্থাৎ গুন্ডাদের উপদেষ্টা, নিয়ন্তা, প্রতিপালক ও রক্ষক। ভূতপূর্ব গুরু গণপতি এখন তার প্রাইভেট সেক্রেটারি। এককালে যারা মুরব্বী ছিলেন তারা এখন রজনীকান্তের সাহায্যের ভিখারি। তার কৃপা না হলে ইলেকশনে জয়লাভ হয় না, উঁচু দরের দুষ্কর্ম নির্বিঘ্নে করা যায় না, আইনের জাল কেটে বেরিয়ে আসা যায় না, মিথ্যা প্রচারে কোনো জননেতাই তার কাছে দাঁড়াতে পারেন না। রাম যদি শ্যামকে খুন করে, তবে শ্রী রজনীকান্ত অম্লান বদনে ঘোষণা করেন যে শ্যামই রামকে খুন করেছে। তিনি একটু অন্তরালে থাকলেও তার মতন ক্ষমতাশালী লোক আর কেউ নেই। দেশ নেতারা সকলেই নিজের নিজের দলে টানবার জন্য তাকে সাধাসাধি করছেন।